হঠাৎ করেই তারানাথ তান্ত্রিকের বাড়িতে আসেন হরিদাসপুরের নায়েব মশাই এবং তাকে তাদের গ্রামে নিয়ে যেতে চান। কি এমন হয়েছিল তাদের গ্রামে? এমন কিসের তাণ্ডবে গোটা গ্রাম বিধ্বস্ত হয়ে পড়েছিল? তারানাথ তান্ত্রিক কি পারবেন গ্রামবাসীদের রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন হরিদাসপুরের পিশাচিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, RNM অভিষেক, দীপ্তিমান, খুশি, সুকন্যা, প্রার্থনা ও শ্রেয়শ্রী। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন হরিদাসপুরের পিশাচিনী। আজ একটু ভোর ভোর থাকতেই ঘুমটা ভেঙে গেল। আসলে রোজ যা পরিমাণ ঠান্ডা পড়েছে কলকাতা শহরে তার বলে বোঝাতে পারবো না। সকাল 6:30টায়ও যেন মনে হয় শহর কলকাতা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আমার নিজেরও তো ওই বিছানা ছাড়তেই ইচ্ছে করে না। তার মধ্যে কাজের কি আর শেষ আছে? বেলা 9টা বাজতে না বাজতেই মুখে দুগালপুরে দৌড়তে হয় অফিসে। আজ রবিবার, ছুটির দিন। প্রতি রোববারই আমি তো পারলে বেলা অবধি ঘুমোই, কিন্তু আজ কেন জানি না খুব ভোরে আমার ঘুমটা ভেঙে গেল আপনা থেকে। তাই ইচ্ছে হলো শীতের কুয়াশা মোড়া শহরটা ঠিক কেমন লাগে একটু দেখিয়ে আসি, আর শরীরের একটু হাঁটাও হয়ে যাবে। ওই শরীর চর্চা আর কি। যেমন ভাবা তেমন কাজ। বেরিয়ে তো পড়লাম, সামনের রাস্তা তো আর দেখার উপায় নেই। সত্যি বলতে কুয়াশা এতটাই ঘন যে আমার সামনে দিয়ে 10 হাতের মধ্যে কি আছে তা অব্দি দেখা যায় না। রাস্তায় তখন বেশ একটা মানুষজন নেই। ওই নেহাত পেট চালাতে হবে যাদের, তারাই আছে। সবজি, ফল আর মাছ বিক্রেতা, ওই আর কি। আর সত্যি কথা বলতে এত ভোরে আমি কলকাতায় আসার পর খুব কমই উঠেছি। মৃদু বাতাসের দোলা শরীরে এসে লাগছে। গায়ের চাদরটা একটু বেশি করেই জড়িয়ে নিলাম। কিন্তু ভোরের বাতাস যেন অদ্ভুত এক অনুভূতি দেয় শরীরে, যেন মন ভালো করে দেওয়া একটা অনুভূতি, যার টানে মনে হয় আমি যেন রোজ ভোরেই উঠতে পারবো। যাই হোক, হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে একটা চায়ের দোকান খোলা পেলাম। এত সকাল যে চায়ের দোকান খোলা পাবো তা আমি আশা করিনি। যাই হোক, একটু এগিয়ে গিয়ে বসলাম চায়ের দোকানে। পাশেই কিছু একটা লোক ছোট খড় পাতার কাগজ দিয়ে একটু আগুন ধরিয়ে হাত গরম করছে। আসলে এরাই সেই মানুষজন যারা পেট চালাতে বেরিয়ে পড়ে সকাল সকাল, আর আমাদের মতো পড়ালেখা জানা কেরানিরা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েই জীবন অতিবাহিত করি। 1 কাপ গরম গরম বড় পেয়ালায় দুধ চা বলে দিলাম, 2টো বিস্কুটও নিলাম সাথে। বসে বসে ভাবছি, সত্যিই কি আমি এইরকম জীবন চেয়েছিলাম? কি ভালোই না ছিলাম নিজের গ্রামে। গ্রামের সকাল বড়ই অদ্ভুত আর মায়ায় ভরা, আর সুন্দরও, যা বলে বোঝানো সম্ভব নয়। যারা দেখেছে শুধু তারাই অনুভব করতে পারে। চায়ে চুমুক দিতে দিতে আমি যেন চোখ বুঝলাম গ্রামের শীতের আলো ফোটার আগে সে যে কি কুয়াশা, সোয়েটারেও সেই ঠান্ডা মানে না। পথঘাট ভিজে গেছে ওস পড়ে। গ্রামের পুকুরের উপরে জমা হয় কুয়াশা। কারা যেন ওই খেজুর গাছে হাড়ি বেঁধে দিয়ে গেছে। কাঁচা মাটির রাস্তা, তাতে আবার শিশির পড়লে যা হয়। সেই মেঠো পথে চলার সেই গন্ধ, কোথায় এই অট্টালিকার আর কংক্রিটের শহরে ওইসব পাওয়া সম্ভব? চারিপাশে সমস্ত কিছু যেন সবুজের সমারোহ। চাষি বউ ব্যস্ত কর্তার খাবারের প্রস্তুতিতে, যা খেয়ে সে মাঠে যাবে। সবুজ ঘাসের উপর কেউ কোটি কোটি মুক্ত ছড়িয়ে দিয়ে গেছে। সেই শিশির ভেজা ঘাসগুলোয় যখন সূর্যের আলো এসে পড়ে, তা এক আলাদা জগতের জন্ম দেয়। সেই আমার গ্রাম, সেই আমার শীতের সকাল। কোথায় পড়ে আছে এই রসকসীন শহরে শুধুমাত্র টাকার জন্য? পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয় তা যেন আজ নিজের সাথে নিজে সময় কাটানোর পরে বুঝতে পারলাম। আসলে বাবার শরীরটাও ঠিক নেই। মাও টাকা পাঠাতে বলেছে। 3 দিন হলো চিঠি এসেছে। ছেলে হিসেবে ওইটুকু করেই মন যেন শান্তি পায়। আমার না মাঝে মাঝে আমাদের বন্ধু, আমাদের বলছি মানে আমি আর কিশোরী দুজনেরই সত্যি তারানাথের উপর ভারী হিংসে হয়। কিন্তু খুব ভালোবাসি লোকটাকে। লোকটা জীবনটা নিজের মতো করে বেঁচেছে। এই জীবনের সমস্ত বাধা উপক্রম করে
পরিবারের বাঁধন মুক্ত করে একসময় নিজেকে মিলিয়ে দিয়েছিলেন এই বিশ্ব চরাচরে। এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি খুব কম লোকই আছেন। সাথে তার কত ক্ষমতা তা তো আর উপেক্ষা করা যায় না। কত ক্ষমতার উদাহরণ তো চোখের সামনে কতবার দেখেছি। এই 3-4 বছর ধরে লোকটাকে চিনি। সত্যি বলতে মায়া পড়ে গেছে লোকটার উপর। আর ভালোবাসা তো অগাধ। তিনি বয়সে অনেক বড় হলেও আমাদের সাথে এমনভাবে বেশেন যেন মনে হয় বন্ধু। ঠাকুর মশাইকে ছাড়া এখন রোববারগুলো যেন কাটতেই চায় না। আসলে প্রতি রোববারই আমি আর কিশোরী দুইজনে মিলে বেরিয়ে পড়ি ওর বাড়ি মটলেনের দিকে। রসকসহীন জীবনে ঠাকুর মশাইয়ের তান্ত্রিক জীবনে ঘটে যাওয়া অনেক অভিজ্ঞতার কাহিনীর নির্বাক শ্রোতা হয়ে শুনতে। লোকটা পারেও বটে। এক জায়গায় শুধুমাত্র গল্প বলে মানুষকে আকৃষ্ট করে ধরে রাখতেও পারে। না হলে প্রতি রোববার আমি আর কিশোরী ছুটে যাই কিসের টানে। এই মায়া অদ্ভুত, বলে বোঝাতে পারবো না। যাই হোক, চায়ের পয়সা মিটিয়ে দিয়ে উঠে পড়লাম। হ্যাঁ, তারানাথ। হ্যাঁ, তারানাথের বাড়িতেই যেতে হবে। মনটাও আজ ভালো লাগছে, তাই তাড়াতাড়ি যাওয়াই ভালো। আমি বাড়ি গিয়ে নিজের এটা ওটা কাজ গুছিয়ে নিতে আর খাওয়া দাওয়া সারা হতে হতে বেলা 10টা বেজে গেল। কেদারায় হেলান দিয়ে একটু সিগারেট খাচ্ছিলাম। এমন সময় ঘরে এসে ঢুকলো কিশোরী সেন। আরে, এসে পড়েছ দেখছি। তা আজ সকাল সকাল? সকালবেলায় যাবে নাকি? কি বলো? কিশোরী মাথা নেড়ে সম্মতি জানিয়ে একটু হেসে বলল, একটা সিগারেট দাও তো ভায়া। বেলা 10টা বাজে, তাও শীতটা অল্প অল্প লাগছে কিন্তু। আমি ওর দিকে সিগারেট এগিয়ে দিলাম। ও যতক্ষণ সিগারেটটা খাচ্ছিল আমি তৈরি হয়ে নিলাম। এবার গন্তব্য মটলেনের তারানাথের সেই চেনা পরিচিত বাড়ি। রাস্তা দিয়ে যেতে যেতে প্রথমেই সঙ্গে নিয়ে নিলাম একটা পাসিং শোয়ের প্যাকেট। আর কিশোরী গলির মুখে ঢোকার আগে নিল জগাদার দোকানের গরম গরম ধোঁয়া ওঠা কচুরি। আসলে এই ছুটির দিনে এই সমস্ত খাবারের জলি মেলা ভার। পৌঁছে গেলাম আমাদের চেনা পরিচিত সেই বাড়িটার মুখে। সামনে চোখে পড়ল সেই পুরনো সাইনবোর্ডটা, যেটা এখন বেঁকে একদিকে কাঁধ হয়ে পড়ে গেছে। জমও ধরেছে বিস্তর। তাতে যে তারানাথের ওদিকে নজর আছে তা তো মনে হয় না। দরজায় কড়া নাড়লাম। চোখের সামনে চারিয়ে এসে দরজা খুলল। বয়স 12-র সুন্দর ফুলের মতো মেয়ে আমাদের সামনে দেখেই বলল, আরে কাকা বাবুরা, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। বাবা একজনের হাত দেখছেন, আপনারা গিয়ে বসুন, হয়ে যাবে এক্ষুনি আশা করি। আমি ওর হাতে কচুরির ঠোঙাটা তুলে দিয়ে বললাম, গরম আছে, নিয়ে এসো। আরে তুমি এটা নাও, বলে পকেট থেকে একটা চকলেট বার করে দিলাম ওর হাতে। চারি তো সেটা পেয়ে খুব খুশি। সত্যি বলতে যখন ওই কাকাবাবু বলে ডাকে না, মনে হয় যেন কতদিনের সম্পর্ক, মনে হয় যেন নিজের কেউ। আমরা দুজনে বারান্দা পেরিয়ে ঢুকলাম ঠাকুর মশাইয়ের ঘরে। মাঝে তারানাথে দেখি তারা আরামকে দাঁড়ায় বসে, আর সামনের মানুষটা হাত বাড়িয়ে রয়েছে। তারানাথ মন দিয়ে সেটাই দেখছে। আমাদের আসতে দেখে চোখের ইশারায় বসতে বলল। তারপর কিছু কাগজ বার করে খচখচ করে কিছু লিখে লোকটার হাতে দিয়ে বলল, আশা করছি ফাঁড়া কেটে গেছে। আর একটা শুভ যোগ আছে, সম্প্রতি ব্যবসায় ভালো ফল পাবেন। শরীরের একটু খেয়াল রাখবেন কেমন? আর এই কাগজটা বাড়ি গিয়ে পড়বেন একা নিজে। লোকটা ভীষণ খুশি হলো। তারপর 10 টাকা দক্ষিণা দিয়ে তারানাথকে প্রণাম জানিয়ে বেরিয়ে গেল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, বসো একটু, আমি গড়গড়াটা একটু সেজে আনি। কিশোরী হাত বাড়িয়ে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিল। এটা নিন ঠাকুরমশাই, গড়গড়াটা পরে খাবেন। তারানাথ খুশি হয়ে নিল প্যাকেটটা। তার মধ্যে দেখি চারিমাও এসে হাজির। গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি। তারানাথ বলল, তোমরা পারো বটে, হ্যাঁ? এত কিছু আনার কি দরকার বলো তো? তোমরা সত্যি লজ্জায় ফেলে দেখছি। তোমাদের তো ওই চার মুড়ি ছাড়া আর কিছুই দিতে পারি না আমি, তাও তোমরা এত কিছু নিয়ে হাজির হও। এ মা, ছি, আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি কিছু দেন না বলছেন? আপনার থেকে প্রতি সপ্তাহে আমরা গল্প শুনে মনটা যে ভালো করে যাই, তার হিসাব কি কেউ রাখে? আর এই সমস্ত খাবার তো তার কাছে নস্যি। কিশোরীর হাত ততক্ষণে কচুরির দিকে চলে গেছে। সে একটা কচুরিতে কামড় দিয়ে বলল, ঠাকুরমশাই, কচুরিটা যেন অমৃত। আহা, খেয়ে দেখুন, গরম আছে। ঠান্ডা হলে আর ভালো লাগবে না কিন্তু। আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা অভিজ্ঞতার স্মৃতি বলুন, যাতে আমাদের মন ভালো হয়ে যায়।
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারানাথ আয়েশ করে বসল। তারপর একটা সিগারেট ধরালো। বড়সড় একটা টান দিয়ে চোখ বন্ধ করে উপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি জানি তারানাথ ওর মনের ভিতর গল্প সাজিয়ে নিচ্ছে। এটা ওর একটা আলাদা রকমের অভ্যেস। তারানাথ এবার হঠাৎ মুখ খুলল। হ্যাঁ, ওই বছরখানেক আগেকার কথা। এইরকমই বিকালবেলা বসে আমার ঘরে চারিমা সন্ধ্যা দিয়ে উঠে আমাকে এক কাপ চা দিয়ে গেল। আমিও নিজের গড়গড়াটা সেজে একটু তামাক সেবন করার জন্য তৈরি হচ্ছিলাম। এমন সময় বাইরের ঘর থেকে পায়ের শব্দ শুনতে পেলাম। ঠক ঠক করে বুটের শব্দ করে কেউ যেন এগিয়ে আসছে এই ঘরের দিকেই। যিনি নমস্কার জানিয়ে ঘরে এসে ঢুকলেন, তার মাথায় কোকড়া চুল, ফর্সা রং, মুগুর ভাজা শরীর দেখলেই বোঝা যায়। কিন্তু ওনার চোখের নিচে কালি পড়েছে, আর দীর্ঘদিনের দুশ্চিন্তার জন্য মুখে অবশ্যই তার ছাপ স্পষ্ট। তিনি আমাকে নমস্কার জানালেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে আর একটা আরাম কেদারায় বসতে ইঙ্গিত করলাম। দেখেই বোঝা যাচ্ছে ইনি কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ হবেন। আমার কিছু কিছু ক্ষমতার কথা তো তোমাদের আগেই বলেছি, যা আমি পেয়েছিলাম মধুসুন্দরী দেবীর কাছ থেকে। সেই সময়ও বুঝলাম উনি কোনো বড় ধরনের বিপদে পড়েই এখানে ছুটে এসেছেন। আমি আবার ভদ্রলোককে উদ্দেশ্য করে বললাম, আপনি যে বিপদে পড়ে আমার কাছে এসেছেন তা আমি জানি, আর আপনি আমাকে সঙ্গে করে গ্রামে না নিয়ে গিয়ে ছাড়বেন না তাও আমি বেশ বিলক্ষণ জানি। আমি আপনাকে আশ্বাস দিলাম, এই বিপদের দিনে আপনার জমিদার বাড়ির পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তিনি দেখলাম তখন অবাক হয়ে গেছেন। তার মুখ ততক্ষণে হাঁ হয়ে যাওয়ার জোগাড়। তিনি বললেন, ঠাকুরমশাই, আপনার ব্যাপারে যা যা শুনে এখানে এসেছিলাম সব সত্যি হয়ে গেল। আপনি আমায় প্রথমবার দেখে কিছু না শুনেই আমাদের অবস্থার কথা বুঝে গেছেন। আপনি সত্যি ক্ষমতাবান মানুষ ঠাকুরমশাই। আমি ঘনশ্যামবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি আমার ব্যাপার জানলে কিভাবে? ঘনশ্যামবাবুর কথার মধ্যে একটু ওপার বাংলার কথার টান ছিল। তিনি বললেন, আপনার নিবারণ সান্যালের কথা মনে আছে? আরে, ওর মেয়েকে আপনি যে বিপদ থেকে 10 বছর আগে বাঁচিয়েছিলেন, ওনার থেকেই তো আমাদের জমিদার মশাই আপনার খোঁজ পায়। আর আপনার ক্ষমতা নিয়ে প্রথমে আমাদের সন্দেহ থাকলেও এখন তা দূর হয়ে গেছে ঠাকুরমশাই। আচ্ছা, বুঝলাম। এখন তুমি আমাকে ওই বিপদের কথা সব খুলে বলো দেখি। যা যা জানো প্রথম থেকেই বলো, কিচ্ছু বাদ দিও না। আর তুমি নির্দ্বিধায় সব কথা বলবে, কিচ্ছু আড়াল করবে না, কেমন? বলো। ঘনশ্যামবাবু এবার বলা শুরু করলেন। আমি আসছি বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম থেকে, যার নাম হরিদাসপুর। আমার নাম তো ঘনশ্যাম সামন্ত, এটা তো জানেন। আর আমি আমাদের জমিদার মশাইয়ের নায়েব। তাও 20 বছরেই নায়েবের কাজ করছি জমিদার পরিবারের হয়ে। আমাদের গ্রামের আধা মানুষ এখনো চাষা। সবাই কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। বেশিরভাগ জায়গায় জমিদারি উঠে যাওয়ার পরও এখনকার সাধারণ চাষা মানুষেরা জমিদারদের ওপরই নির্ভর করত। এখনো তারা তাই করে। অভ্যাস পাল্টানো খুব কঠিন, জানেন তো ঠাকুরমশাই। হয়তো এর জন্যই মানুষেরা আমাদের এখনো জমিদার হিসেবেই মানে। আর জমিদারি আমাদের চলছিল বহাল তবিয়েতে। তাই আমাদের জমিদার বাড়িতে সব ঠিকঠাক ছিল। শরীর সুস্থ, ভাঁড়ারে ধান, পুকুরে মাছ, পকেটে অর্থ। পূর্বপুরুষদের দয়ায় ভালোই চলছিল সবকিছু। আর আমাদের জমিদার মশাই অত্যন্ত ভালো মানুষ হলেও ওনার একমাত্র ছেলে রুদ্রপ্রতাপ রায়, সে কিন্তু খুব একটা ভালো ছেলে নয় ঠাকুরমশাই। বোঝেনি তো, বড়লোক বাবার একমাত্র ছেলে হলে যা হয়। তার উপরে উঠতি বয়স এখন। বাপের টাকা আর সম্পত্তির একমাত্র ভাগিদার সেই। আর জমিদার গিন্নিও অতটা ভালো নন। ছেলের ওই বদ অভ্যাসের পেছনে মায়েরই কিন্তু হাত আছে। ছেলেটা একবারে বখাটে ধরনের। সারা দিন নিজের মতো মদ্যপান করে আর বাড়িতে নাচিয়েদের নিয়ে এসে জলসা বসায়। আর নারী দোষ ওর আছে কিছু কিছু, সেটা আর বললাম না।
বড় লোকদের ব্যাপারে আপনি বুঝবেন ঠিক। সে গ্রামের সুন্দরী মেয়েদের যে নজরে দেখে তা বললে বিশ্বাস করতে পারবেন না ঠাকুরমশাই। গ্রামের সবাই তাই ওই ছেলের থেকে নিজেদের মেয়েদের দূরে রাখত। জমিদার মশাইকে অনেক গ্রামের লোক নালিশ জানালেও তিনি কান দেননি, কারণ ওই তার একমাত্র ছেলে। আর ওই ছেলের নিজস্ব বাগান বাড়িতে যে কত নারীর আনাগোনা চলে তার রাত রঙিন করতে তার হিসেব নেই। আমি নায়েব হয়ে বুঝি যে কর্তামশাই চোখ বুঝলে এই জমিদারি আর বেশি দিন টিকবে না। রুদ্রর ওই জমানো ভাড়া শেষ করতে বেশি দিন সময় লাগবে না। সেই রুদ্র প্রতাপের নারীর নেশা আর মদের জলসার আসল বাড়ছিল যেন দিনকে দিন। মানুষকে মানুষ বলে যেন ভাবতে তার বাধ্য। কিন্তু এই রকম ছেলে হঠাৎ করেই কয়েকদিন যাবৎ বদলে যেতে থাকে ঠাকুরমশাই। বদলানোটা ভালোর দিকে। জমিদার মশাই ছেলের এহেন ব্যবহারে একটু অবাকই হন। তিনি সবসময় ডুবে থাকতেন তার জমিদারি কাজে, তাই তিনি এই বদলকে ছেলের পরিবর্তন হিসেবে ভেবে খুশি হন। কিন্তু রুদ্র কিছুদিন পর আসে জমিদার বাবুর কাছে আর তাকে বলে যে নিধুরাম পণ্ডিতের উপর তার মনে নাকি ভাব ভালোবাসা জন্মেছে। কিন্তু রুদ্র কিছুদিন পর আসে জমিদার বাবুর কাছে আর তাকে বলে যে গ্রামের নিধুরাম পণ্ডিতের উপর তার মনে নাকি ভাব ভালোবাসা জেগেছে, তাই সে চায় সেই মেয়েকে ঘরে তুলতে তার বউ হিসেবে। জমিদার মশাই ভাবেন ছেলে সংসারী হলে তার ধীরে ধীরে জমিদারির কাছে মন বসবে, আর ঘরের লক্ষ্মীর ক্ষমতার কথা তিনি জানতেন। সাথে করে নিয়ে আসেন নিধুরাম তার বাড়ির মেয়ের হাত চাইতে। নিধুরাম পণ্ডিত খুব গরিব ছিলেন আর গ্রামের মন্দিরে পুজো করেই তার দিন কাটত। তার কোনো লোভ ছিল না, আর তার মেয়ে সবে 16, ওই বয়স 16 কি 17 হবে। তবে তার এত সুন্দর দেহ আর গড়ন যেন মনে হতো এই যেন কোনো লক্ষ্মী প্রতিমা। সে মেয়েটির নাম ছিল দুর্গা। আর লোকে বলতো পণ্ডিতের অত বছর মন দিয়ে ঠাকুরের সেবা করার জন্যই এত সুন্দর মেয়ে সে ভগবানের কাছ থেকে লাভ করেছেন। কিন্তু তার মতো সহজ সরল মানুষ জানতেন রুদ্রর ওই নোংরা রূপ আর তার সব জঘন্য অভ্যেস। তাই জমিদার বাড়িতে নিজের মেয়ের বউ হয়ে যাওয়ার কথা শুনেও সেই সময় তিনি জমিদার মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন আর বলেন রুদ্রর মতো ছেলেকে কিছুতেই তিনি তার ফুলের মতো মেয়েকে তুলে দেবেন না। বাবা হয়ে তার মেয়ের এত বড় সর্বনাশ তিনি করবেন না। আসলে গ্রামের সবাই রুদ্রর আসল ভয়ানক রূপটা জানত, আর জানত তার বদ অভ্যাসের কথা। আমি, আপনি বা যেই হোক না কেন, কেউই ওই রকম ছেলেকে নিজের মেয়েকে তুলে দিতে পারতাম না ঠাকুরমশাই। নিধুরাম সেই দিন যা করেছিল আমি আপনি থাকলে ট্রাই করতাম। আমি সেই দিন জমিদার মশাইয়ের সাথেই গিয়েছিলাম, কিন্তু জমিদার মশাইকে এতটা ভেঙে পড়তে আমি কোনোদিন দেখিনি। তিনি বিষণ্ণ মুখে বাড়িতে এসে রুদ্রকে নিধুরামের বিবাহে মত না থাকার কথা জানান আর তাকে তার স্বভাব চরিত্রের জন্য দোষারোপ করেন। সেই দিন প্রথম আমি কর্তামশাইকে নিজের আদরের ছেলেকে এতগুলো কথা শোনাতে দেখেছিলাম। হ্যাঁ, তারপরই শুরু হয় আসল ঘটনা। রুদ্র তখন সেই অপমান সহ্য না করতে পেরে মদ্যপ অবস্থায় নিধুরামের বাড়িতে যায় কয়েকজন লেঠেল নিয়ে সেই মেয়েকে তুলে নিয়ে আসবে বলে। আর আমরা এও জানতে পারি রুদ্রকে সেই ব্রাহ্মণ চড়ও মারে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কথায়। কিন্তু সেই সময় গ্রামবাসীরা রক্ষা করে নিধুরামের বাড়ি আর ওর মেয়েকে। রুদ্র তখন বিফল হয়ে ফিরে আসে, তার মাথায় তখন আগুন চড়ে যায়। সে জমিদার গিন্নিকে সব খুলে বলে, আর এও বলে যে সেই মেয়েটিকে তার চাই যে করেই হোক। জমিদার গিন্নি কোথা থেকে এক তান্ত্রিক বা কাপালিক জাতীয় একজন লোককে নিয়ে আসেন, যাতে সেই মেয়ে নিজে থেকেই বশীভূত হয়ে তার ছেলের পায়ে লুটিয়ে পড়ে। কিন্তু সেই তান্ত্রিক সাধনা করতেন 10 মহাবিদ্যার এক অসম্ভব শক্তিশালী দেবীর। তিনি আর কেউ নন, তিনি হলেন দেবী ধূমাবতী। আর সেই দেবীর তপস্যার জেরেই সেই তান্ত্রিক লাভ করেছিল অনেক ক্ষমতা। তাই জমিদার গিন্নি ওনাকে সেই মেয়েটির বশীকরণ করে তার প্রেমে ফেলার কথা ওই তান্ত্রিককে জানায়।
সেই তান্ত্রিকের কাছে ওটা ছিল তুচ্ছ কাজ, তাই সে হ্যাঁ বলে দেয়। কারণ সেই তান্ত্রিকও ছিল লোভী। সে সাধনা করার আগেই রুদ্রকে জিজ্ঞেস করেছিল যে তার সেই মেয়েটির আগে বিবাহ হয়েছে কিনা। রুদ্র মদ্যপ অবস্থায় না জানিয়ে দিয়েছিল, কিন্তু সেই যজ্ঞ চলার সময় দেবী ধূমাবতীর প্রতিমার সামনে সেই তান্ত্রিক, রুদ্র আর জমিদার গিন্নি। কিন্তু হঠাৎ করেই সেই যজ্ঞ বন্ধ হয়ে যায়, নিজে থেকে নিভে যায় যজ্ঞের আগুন। সেই তান্ত্রিক ক্রুদ্ধ হয়ে যায়, কারণ সে কোনোদিনও সেই সাধনায় ব্যর্থ হয়নি। কিন্তু রুদ্রর একটা ভুলে প্রথমবার দেবীর সাধনায় ব্যাঘাত ঘটে, আর যজ্ঞ থেকে যায় অসম্পূর্ণ। আসলে দেবী ধূমাবতীর সাধনা অনেক কঠিন, আর দেবী কিছুতেই মিথ্যা কথা সহ্য করতে পারেন না। আর রুদ্র না জেনে শুনেই তান্ত্রিককে বলে দেয় নিধু বামুনের মেয়ের বিয়ে হয়নি। আসলে সেই মেয়েটির এক প্রেমিক ছিল সেই গাঁয়ে, তা কেউ জানতো না। আর তারা এত একে অপরকে ভালোবাসতো যে তারা লুকিয়ে বিবাহ করে। দেবীর সামনে মিথ্যাচার করার অপরাধে রুদ্রকে আর এই বংশ শেষ হয়ে যাবে এমন অভিশাপ দিয়ে সেই তান্ত্রিক সেই জায়গা ছেড়ে চলে যায়। তারপর থেকে আমাদের গ্রামে শুরু হয় নানা উপদ্রব। গ্রামের পথঘাটের মানুষ যেন রাতের বেলা উবে যেতে থাকে। রাতের বেলা কোনো বড় ধরনের অপশক্তি যেন ঘুরে বেড়ায় আমাদের গ্রামে। সেই অপশক্তির খাদ্য হলো রক্ত। গ্রামের অনেকে তাকে নিজের চোখে দেখেছে। কি বিভৎস তার চেহারা, যেন এক পিশাচ। মানুষজন রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও ঘর বাড়ি ছেড়ে যেতে ভয় পায় এখন। মাঠের সোনার ফসল যেন শুকিয়ে যাচ্ছে ঠাকুরমশাই। গ্রামে যেন অভিশাপ লেগেছে। আর গ্রামের আকাশে সব সময় যেন বহু দাঁড়কা ঘুরে বেড়ায়। ওরা মানুষকে দেখলেই আঘাত করতে আসে। আর এই কদিন আগে হঠাৎ কোন অসুখে পড়ে জমিদার গিন্নি দগ্ধে দগ্ধে প্রাণ ত্যাগ করেন। কত ডাক্তার আর গুণিন দেখিয়েও তার মৃত্যু কেউ আটকাতে পারেনি। এখন জমিদার মশাই শোকে কাহিল। ছেলে আর বউয়ের অপকর্ম আর অভিশাপের কথা তিনি জানতে পেরেছেন। তাই তিনি গ্রামের মানুষ ও তার বংশের একমাত্র প্রদীপ রুদ্র যেন ক্ষতি না হয়, সেই জন্য তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি পারেন ঠাকুর মশাই এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে, এই অভিশাপের প্রকোপ থেকে জমিদার বংশের সবাইকে রক্ষা করতে। আপনার ক্ষমতা সম্পর্কে তো আমাদের মনে কোনো দ্বিধা নেই। পারলে আপনিই পারেন ঠাকুর মশাই আমাদের উদ্ধার করতে। আপনি পারেন। ঘনশ্যামবাবু এবার আমার পায়ে লুটিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। আমি আবার অপরের কষ্ট একদম দেখতে পারি না। তার উপর গ্রামের অভিশাপের শিকার যখন এতগুলো মানুষ এর প্রাণ দিতে চলেছে, আমার মনটা কেমন যেন করে উঠল। আমি নায়েব মশাই অর্থাৎ ঘনশ্যামবাবুকে তুলে বললাম, আমি ওই পথ অনেক আগেই ছেড়ে দিয়েছি। ও তো আগের মতো ক্ষমতাও আর নেই, আর শরীরের সামর্থ্যও নেই। নায়েব আবার বললেন, না ঠাকুর মশাই, আপনার ক্ষমতা আমি আগেই দেখেছি। ও নিয়ে সন্দেহ প্রকাশ করার সাহস আমার নেই। কিন্তু আপনি না গেলে এই বংশের সবাইকে শেষ করে দেবে এই অপশক্তি। ঠাকুর মশাই, আপনি পারেন আমাদের রক্ষা করতে। আমি আর না বলতে পারলাম না কিছুতেই। ঠিক আছে, আমার আরাধ্যা দেবীও আমায় এই আদেশ দিয়েছিলেন বিপদে পড়া মানুষের রক্ষা করা, তাই আমি যাব। কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, আপনি আমাদের গ্রামে আসছেন। আমাদের মোটর গাড়ি আছে, যে গাড়ি করেই আমি কলকাতায় এসেছি। আর আমি আজ রাতের জন্য একটা কাছেই কোনো সরাইখানায় উঠছি। তাই সকালে আপনি তৈরি থাকবেন। আমি কাল আপনাকে নিয়ে গ্রামের দিকে রওনা হব। এখন শুধু আপনার সম্মতি থাকলেই হলো। ঠিক আছে, আমার সম্মতি আছে। ঠাকুরমশাই, আপনি জমিদার বাড়িতে অতিথি হয়েই যাবেন। বিশ্বাস করুন, আপনার কোনো অসুবিধা হবে না। তার দায়িত্ব আমার। আপনি শুধু
আপনি শুধু এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। ঠিক আছে, কাল আমি সকাল সকাল তৈরি থাকবো এইখানেই। তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে, কেমন? আচ্ছা, নমস্কার ঠাকুরমশাই। আমি এখন আসি, কেমন? কাল সঠিক সময়ে তৈরি হয়ে যাবেন। সকাল সকাল বেরোলেই আমরা জমিদার বাড়িতে দুপুরের মধ্যেই পৌঁছে যাব। উনি নমস্কার করে বেরিয়ে গেলেন। তারানাথ এবার একটু থামলেন। তারপর ওনার পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বার করলেন। তারপর একটা বড় সড়ো টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ, তো কোথায় ছিলাম জানো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেদিন খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে গিয়ে প্রায় সকাল 7টা বেজে গেল। চারিমা আমাকে ডেকে বলল, বাবা, তুমি কিন্তু ওখানে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো করে করবে, আর ছোট ব্যাগে ওষুধ আছে, ঠিক মতো খেয়ে নেবে, কেমন? আহা, তুই আমার চিন্তা করিস না মা। আমার সাথে মা মহামায়া আশীর্বাদ রয়েছে তো। তুই বাড়িতেই থাকিস, কোথাও বেরোবি না কিন্তু। আজ আসি আমি, তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? বলতে বলতে দেখলাম আমার বাড়ির দরজার কাছে এসে একটা বড় গাড়ি দাঁড়ালো। তার ভিতর থেকেই হাত নাড়ছেন কালকে সেই নায়েব মশাই। পাশেই গাড়ির চালক। আমার জিনিসপত্র তুলে দিলাম পেছনে। সাথে সাথেই দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়তেই গাড়ি ছেড়ে দিল। নায়েব মশাইয়ের সাথে একথা সে কথা বলতেই থাকলাম। গাড়িতে গল্পও হলো অল্প বিস্তর। কিন্তু শহরের সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম, চোখের সামনে খোলা মাঠ ভেসে উঠল। গাড়ির জানালা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমি বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভিতরে নিলাম। আমরা শহরের মানুষ, এরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কি? শহরের থেকে এসব ঢের গুণ বেশি ভালো। আমার মন তখন পড়ে আছে বরাবরের মতো বাইরের দিকেই। চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারিপাশে সবুজের সমারোহ। মাঠের চারিপাশে শুধু সবুজ আর সবুজ, ধানের ক্ষেত দেখা যাচ্ছে। যত দূর চোখ যায় শুধু সুদূর বিস্তৃত বন জঙ্গল আর মাঠ ঘাট। তখন দুর্গাপুজো আসতে আর মাত্র কিছুদিনই বাকি, তাই এপাশ ওপাশে শত শত কাশফুলও ফুটে থাকতে দেখলাম। আমার চোখ ওই জানলাটির বাইরে যেন অদ্ভুত আর একটা জগৎকে দেখতে পাচ্ছিল। সত্যি সব কিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় হারিয়েই যাচ্ছি। কিন্তু আমি জানি না যে জমিদার বাড়ির মধ্যে আমাদের জন্য কি বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করে আছে। মনটাও যেন কেমন কেমন খচখচ করে উঠছে। আমি অনেকদিন বাইরে এদিক ওদিক বেরোই না। যে মানুষ তার যৌবন কাটিয়েছে পথে পথে ঘুরে, সে এখন শরীরের জন্য ঘরবন্দি। তাই বাইরের প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যই হয়তো আমি চুপ করে শান্তভাবে বসে বাইরের প্রকৃতিকে দেখতে লাগলাম। সামনের দৃশ্য পাল্টে এবার দেখতে পেলাম গ্রামের দৃশ্য। বেশ ভালো। গ্রামের দৃশ্য বেশ ভালো করে বেশি করে দেখা যেতে লাগলো। ঘড়িতে তখন প্রায় 12:30 বাজে। নায়েব মশাই আমাকে বললেন, আমরা পূর্ব বর্ধমানে প্রবেশ করেছি। আর বেশি দূর না, 3-4 গ্রামের পথ বাকি। এই আর 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব সেই গ্রামে। সেটা শুনে আমার মনটা একটু শান্তি পেল, কারণ পেটে খিদে পেয়েছিল। আজ সেই সকালে বেরোনোর আগে তেমন ভারী কিছু তো খাওয়া হয়নি। এরপর গাড়িটা যে পেল্লায় বাড়িটার সামনে এসে দাঁড়ালো, দেখেই বোঝা যাচ্ছে এটা জমিদার বাড়ি না হয়ে যায় না। দোতলা বেশ বড় ধরনের বাড়ি। বাড়ির চারিপাশে ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে শুধু নানা ধরনের গাছ, আর সেই গাছগুলোর মাঝে রয়েছে পাথর বেছানো পথ। আমি এবার নায়েব মশাইয়ের সাথে সাথেই বাড়িতে প্রবেশ করতে যাব। কেন জানি না আমার মনটা হঠাৎ কু ডেকে উঠল। মনে হলো যেন এখানে অশুভ কিছুর উপস্থিতি আছে। আমি আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীর কাছ থেকে এই ক্ষমতা পেয়েছিলাম যে কোথাও কিছু খারাপ হলে বা থাকলে
আমি আগে থেকেই বুঝতে পারতাম। বড় সিংহ দরজা পেরিয়ে প্রবেশ করলাম সেই বড় ধরনের আদ্যিকালের একটা বসার ঘরে। যে ঘরে আমাদের বসানো হয়েছে তার সৌন্দর্য কিছু কম নয়। চারিদিকে শুধু দামি দামি আসবাব, ফুলদানি পরিপাটি করে সাজানো। আরও দেখলাম হরিণের শিং এবং হাতির দাঁতে তৈরি কত শত আসবাব। আমি বুঝলাম এই জমিদার বাড়ির অবস্থা বেশ ভালো। কিছুক্ষণের মধ্যেই ঘরে প্রবেশ করলেন একজন সৌম্য দর্শন পুরুষ। দেখেই বুঝতে পারা যায় ইনি জমিদার মশাই হবেন। জমিদার যে এইরকম শক্ত পুরুষ হবেন তা আশা করা যায় না। উচ্চতা বেশ ভালোই, মাথায় কালো কুচকুচে ঘন কালো চুল, এমনিতে বয়সের লেশ মাত্র নেই। আমাদের দেখে ভারী আর গম্ভীর গলায় বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, ভিতরে আসুন। অতটা বয়স না হলেও ওনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে যে এই কয়দিনে হয়তো কিছু একটা ঘটেছে যা মানুষটির বয়স অনেক বছর বাড়িয়ে দিয়েছে। তিনি আমাকে সামনে নরম আরামকে দ্বারায় বসতে বললেন। আমি বসতেই উনি বললেন, ঠাকুর মশাই, আমি আপনার অনেক নাম শুনেছি আর আপনার ক্ষমতা সম্পর্কেও অবগত, কিন্তু এই কদিনে যে বিপদের হাতে আমার পরিবার পড়েছে তার আমি কি করে বলি। গিন্নিও এক অদ্ভুত অসুখে মারা গেল কদিন আগে, কিন্তু এখন আমার ছেলে রুদ্র কেমন সেই অদ্ভুত অসুখটায় পড়েছে। বাকি কথা আশা করি নায়েব মশাই আপনাকে রাস্তায় আস্তে আস্তে বলেছেন। আপনাকে ওই কথাগুলো বলে আর এই গ্রামে শুরু হওয়া এই অদ্ভুত ঘটনা আর কোথা থেকে এক অপশক্তির দুরাচার নিয়ে কথা বলে আপনাকে আর আমি এখন বিব্রত করব না। কিন্তু এবার আপনি আমার ছেলেটাকে রক্ষা করুন আর এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন। যে ভুল আমার গিন্নি আর ছেলে করেছিল তার মাসুলি আজ আমাদের দিতে হচ্ছে। এখন শুধু ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই ঠাকুর মশাই। ঈশ্বর ঈশ্বর, তুমি আমাদের কোন বিপদের মুখে ফেললে, রক্ষা করো আমাদের ঈশ্বর, রক্ষা করো। একদিকে আমার নিজের সন্তানের এমন দুর্দশা আর অন্যদিকে সন্তানসমূহ গ্রামের লোকগুলো। এবার আপনিই পারেন ঠাকুর মশাই সবাইকে রক্ষা করতে। এত শক্ত মানুষকেও যে আমার সামনে ভেঙে পড়তে আমি এই প্রথম দেখলাম। ওনার মনের মধ্যে যে এখন কি চলছে তা উনি ছাড়া আর কেউই জানেন না। কিন্তু আমি এইটুকু বুঝলাম যে উনি ওনার প্রজাদের অত্যন্ত স্নেহ করেন ও পিতার মতোই ভালোবাসেন। এই ভালোবাসা বেশিরভাগ স্বৈরাচারী জমিদারদের থাকতো না। তো সে যাই হোক, আমি ওনাকে বললাম, আপনার ছেলে রুদ্র এখন কোথায়, কেমন অবস্থায় আছে সে? আমাকে তার কাছে একবার নিয়ে যেতে পারবেন? ও কেমন অবস্থায় আছে আর কি হয়েছে তা আমার জানা অত্যন্ত প্রয়োজন জমিদার মশাই। জমিদারবাবু বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যাবেন বই কি। এই কদিনে কম তো ডাক্তার, বদ্যি, ওঝা, গুণিন কম লোক তো আর দেখলাম না। শহর থেকে অনেক বড় বড় ডাক্তার আনিয়েছি, তাও ওর একই অবস্থা। ছেলেটার ওই রাজার মতো দেহ আজ দেখলে কান্না পায়। শরীর যে ভেঙে পড়েছে, খেলেও কিচ্ছু গায়ে লাগে না। সব সময় যেন শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শরীরে মাংস নেই, যা খায় সে কোথায় যায় সে একমাত্র ভগবানই জানে। দিন দিন শরীর আরও দুর্বল হয়ে পড়ছে। আর এইভাবে আর কতদিন? আর বেশি দিন নেই। এবার যদি রুদ্রকে রক্ষা করা না যায় তাহলে ছেলেটা আমার এইভাবেই মারা পড়বে। ওই তান্ত্রিকের অভিশাপ তাকে এইভাবে গ্রাস করবে আর আমি বাবা হয়ে ছেলের মৃত্যু এইভাবে দেখব। মেনে নেওয়া যায় না ঠাকুর মশাই। আপনি রক্ষা করুন ওকে। আমার টাকা পয়সা জমিদারি যা কিছু চাই সব নিন, শুধু রক্ষা করুন ওকে, শুধু রক্ষা করুন,
শুধু রক্ষা করুন ওকে। এই বলে জমিদারবাবু মাথা নিচু করে বসলেন। ওনার চোখে যে অঝরে জল আসাটাই বাকি তা আমি বুঝতে পারছি বেশ। আমি ওনাকে বললাম, আপনি দয়া করে একটু শান্ত হন জমিদারবাবু। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আপনাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে। তবে আপনার ছেলের কাছে আমাকে একবার নিয়ে চলুন, ওর কাছে যাওয়াটা আমার দরকার। চলুন ঠাকুরমশাই, এখনই যাবেন, চলুন। ছেলেটার আমার এই দুরবস্থা, সময় নষ্ট করার মতো আর একদমই সময় নেই ঠাকুরমশাই। এই বাড়ির পেছনের মহল আমার ছেলের জলসা ঘর, ওইখানের ঘরেই ও আছে। আমি নিজে আপনাকে ওখানে নিয়ে যাব ঠাকুরমশাই, আপনি চলুন আমার সাথে। আর তিনি নায়েব মশাইয়ের দিকে ফিরে বললেন, নায়েব মশাই, আমি ঠাকুরমশাইকে নিয়ে বাগানবাড়িতে একটু রুদ্রর কাছে নিয়ে যাচ্ছি। আপনি একটু ঠাকুরমশাইয়ের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করুন। আর ঠাকুরমশাই, আপনি মানে এমনি সব খান তো? মানে নিরামিষাশী লাগলেও একটু বলে দিন, আমি আপনার জন্য সব ব্যবস্থা করে দেবো। আমার খাওয়া নিয়ে আপনি বিব্রত হবেন না জমিদারবাবু, আগে রুদ্রকে দেখে আসি। আর আপনারা বাড়িতে যা খান আমি সব কিছুই খাই, আমার খাওয়া নিয়ে কোনো বাদ বিচার নেই। চলুন আপনি। আমি এবার ধীরে ধীরে জমিদার মশাইয়ের পেছনে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। জমিদার বাড়ি এতটা বড় হবে আমি তো ভাবতেই পারিনি। প্রথম মহলের বড় দালান পেরিয়ে যখন বাগান বাড়িতে পৌঁছালাম, জমিদার মশাই বললেন, ঠাকুরমশাই, এই হলো আমাদের জমিদার বংশের খাস বাগান বাড়ি। আমাদের পূর্বপুরুষরা জলসাঘর হিসেবে এটাই ব্যবহার করতেন। আর রুদ্র এই মহলেই থাকতো। ওর অসুখের পর ওকে নিয়ে আর এই মহল ওই মহল করা হয়নি। আর করবেই বা কে বলুন? মা মরা ছেলে অসুখে পড়লে যা হয়। আমি সর্বক্ষণ দাসী মোতায়েন করে রেখেছি ওর ওই সেবা, ওর ওষুধপত্র দেখার জন্য। ওরাই ওর দেখভাল ভালো করছে, আর আমিও দিনে যতবার পারি গিয়ে দেখা করে আসি। ছেলে তো ঠাকুরমশাই, রক্তের টান একটা অদ্ভুত টান। ছেলে ভুল করেছে জেনেও যে আমার মন শান্ত হতে চায় না। ও সুস্থ হয়ে উঠুক, আমি শুধু এটাই চাই। ঠাকুরমশাই চলুন, এটাই রুদ্রর ঘর। এই মহলের ধরনটাই আলাদা, দেখেই বোঝা যাচ্ছে। কারণ চারিপাশে যা পরিপাটি করে সাজানো, আর দেওয়ালে যে সমস্ত সুন্দরী রমণীদের লাস্যময় রূপের ছবি দেখলাম, বলাই যায় এটা জলসা ঘরই বটে। আরও কত কি আমোদ প্রমোদের জিনিস চোখে পড়ল তা বলে শেষ করবার নয়। বিলাতি সুরায় সাজানো ঘরের এদিক ওদিক, শিকারের জন্য বন্দুক, কিছু শেষ নেই। আমি আর জমিদার মশাই যখন রুদ্রের ঘরের দিকে গিয়ে ঢুকলাম, তখনও একজন দাসী তাকে পাখা দিয়ে বাতাস করছিল। অন্য আরো দুজন ছিল এদিক ওদিক। সামনে মস্ত পালঙ্কের ওপরে যে শুয়ে আছে, কে বলবে যে তার বদ স্বভাবের জন্য গ্রামের পরিচিত ছিল সে? আজ সে এইভাবে পড়ে আছে। সত্যি জমিদার মশাই যা যা বলেছিলেন ওর শরীর নিয়ে সবই মিলে যাচ্ছে। ছেলেটা বোধ করি এতটা দুর্বল যে ওঠার ক্ষমতা অবধি নেই তার। কিন্তু এখন দিনের আলো, তাই সে জেগে আছে। চোখের মনি ঘুরে চলেছে ঘরের এই প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত। তার চোখ যেন কিছু একটা খুঁজছে। আমার আর তার বাবার দিকে চেয়ে ছেলেটা বোধ করি বাবার উপস্থিতি লক্ষ্য করে ওনার দিকে চাইল। তারপর মুখে অদ্ভুত এক গোয়ানি শব্দ করতে লাগলো। জমিদার মশাই এগিয়ে গেলেন। জমিদারবাবু যতক্ষণ কথা বলছিলেন, আমি এবার রুদ্রকে দেখছিলাম ভালো করে। হঠাৎ করেই ছেলেটার অদ্ভুত একটা আচরণ আমি লক্ষ্য করলাম। যেন সে হাত নেড়ে আর গোয়ানির শব্দ করে কিছু একটা বলতে চাইছে, আর তার হাত বারবার চলে যাচ্ছে তার ঘাড়ের কাছে। আমি এগিয়ে গিয়ে ওর ঘাড়ের কাছে হাত দিতেই চোখে পড়ল দুটো অদ্ভুত ধরনের ক্ষত। তা কোনো সাধারণ ক্ষত ছিল না। সেই গানটা এখনো যেন রক্ত শুকিয়ে লাল হয়ে আছে, আর সেটা ভালো মতোই গভীর। আর সেটা এতটাই অদ্ভুত যে আমার মনে একটা আশঙ্কার মেঘ উঁকি মারল। আমি মনে মনে ভাবছিলাম যে আমি যেটা ভাবছি সেটা যেন না হয়। তাই জমিদার মশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদার মশাই, আপনি রুদ্রর ঘাড়ের কাছে ক্ষতচিহ্ন দুটো আগে দেখেননি? বলেই আমি অঙ্গুলি নির্দেশ করলাম রুদ্রর ঘাড়ের দিকে।
জমিদার মশাই ওই ক্ষতগুলো দেখে তো অবাক। তিনি বললেন, কই না তো, এত ডাক্তার বুদ্ধি এলো, কই ওরাও তো এটা লক্ষ্য করেনি। আর স্থান দিয়ে যে রক্ত বেরিয়েছে তা তো শরীরেরই, এবং তাতে কোনো সন্দেহ নেই ঠাকুরমশাই। আমার এত বড় জলসা মহলে ঝুঁকও থাকার কথা নয় যে ঝুঁকে এসে রক্ত চুষে খাবে। না জমিদার মশাই, দুটো ছোট ফুটোর মতো লাল চিহ্ন তো জোকের তো হতেই পারে না। আমি যে গ্রামের ছেলে, জোকের রক্ত চোষার দাগ আমি ভালো করেই জানি। আর আমাদের পাড়া গাঁয়ে জোক থাকতো মাটিতে, তা ধরলে পায়ে আক্রমণ করে। আর পাহাড়ে জোক গাছেও থাকে বাসা বাঁধে, তার ঘাড়ের পড়ে রক্ত চোষা এটা শুধু হয় পাহাড়ি এলাকায়। আপনার বাড়িতে জোক আসার তো কোনো সম্ভাবনাই নেই। আমি তখন এগিয়ে গিয়ে দাসীদের জিজ্ঞাসা করলাম তারা এটার ব্যাপারে কিছু জানে কি না। তারা সকলেই বলল তারা এটা প্রথমবার দেখছে। আমি ততক্ষণে বুঝে গেছি যে কেন রুদ্র শরীরের এই অবস্থা, আর সে কেন এত দুর্বল হতে হতে মৃত্যুর পথে এগোচ্ছে। তাই জমিদার মশাইকে বললাম, জমিদার মশাই, আপনি চলুন, ওকে একটু বিশ্রাম করতে দিন। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, খেতে বসে খাওয়ার টেবিলে বলবো। চলুন। জমিদার মশাই সম্মতি জানালেন, আর দাসীদের সমস্ত কিছু বুঝিয়ে ওর খেয়াল রাখতে বলে চলে গেলেন। সময় মতো আমাদের দুপুরের খাওয়ারও ডাক পড়ল। সেই খাওয়ার টেবিলে যা সব এলাহি আয়োজন, তা দেখে তো বাপু আমার অবাক হয়ে যাওয়ার জোগাড়। চোখ যেন বিস্ফারিত হয়ে গেল আমার। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস আর মিষ্টি, চাটনি, পাঁপড় ইত্যাদি তো আছেই। খাওয়ার টেবিল ছেড়ে যেন উঠে যেতে চাইলেও খাওয়ার যেন পুরোতেই যায় না। জমিদার মশাইও আমার সাথেই খেতে বসেছিলেন। খাওয়ার সময় অতটা আর কথা হয়নি। সত্যি সাধে কি বলে জমিদার বাড়ির ভোজ, আমি তো ততক্ষণে বুঝেই গেছি। নায়েব মশাই নিজে দাঁড়িয়ে থেকে আমাদের খাবার দাবার তদারকি করছিলেন। জমিদার মশাইয়ের আদেশ কোনো কিছু যেন কম এখানে না হয়। খাওয়া দাওয়া শেষ করে আমি আর জমিদার মশাই একসাথে ঘরে গিয়ে বসলাম। সত্যি বলতে খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। জমিদার বাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? আর আর রুদ্রকে কেমন দেখলেন? মানে ও ঠিক হয়ে যাবে তো? আমাকে নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না, কিন্তু আসল চিন্তার বিষয় হলো রুদ্রর ঘাড়ের পেছনে থাকা সেই দুটো ক্ষত চিহ্ন। আর এতদিন পিছনে ফিরে থাকার জন্য হয়তো ডাক্তারবাবুরা তা দেখতে পাননি, কিন্তু আমি যা আন্দাজ করছি তা যেন সত্য না হয়। ভগবানের কাছে প্রার্থনা করুন। আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই, আপনি কিসের কথা বলছেন বলুন তো? দেখুন, আমার অনুমান আপনার ছেলের পেছনে যে ঘাড়ের কাছে ক্ষত, তা যে সে ক্ষত না। আমি তা আগেও দেখেছি, তাই চিনতে পেরেছি। ওই ক্ষত চিহ্ন রক্ত পিশাচিনীর দাঁতের চিহ্ন। হ্যাঁ, আর এটাকে এত সহজভাবে আপনি নেবেন না, কারণ ওই পিশাচিনীর শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ওর ওই ধারালো দাঁত দিয়ে যে মানুষের রক্ত পান করে খাবে, সেই মানুষ রক্তশূন্য হয়ে দুর্বল হয়ে মারা যাবেই। আর যতদিন রুদ্র বেঁচে আছে, আর সেই রক্ত পিশাচিনী থামবে না। ওকে শেষ করে ও এই গ্রামের আশেপাশের সমস্ত গ্রামে মানুষকে মেরে শেষ করে শ্মশানে ভূমিতে পরিণত করবে সব কিছু। আর আমার বিশ্বাস এই জন্যই আপনাদের এই হরিদাসপুর গ্রামে এত বিপদ হচ্ছে। কিন্তু আমি জানি যে রক্ত পিশাচিনীর প্রকোপ আর তার শক্তি শুধু রাতে কাজ করে, তাই আজ রাতের জন্য অপেক্ষা করব আমি, আমার অনুমান সঠিক কিনা তা যাচাই করার জন্য। আর তার জন্য আমি মহলের কাছে পিঠেই থাকব। আমি জানি যদি সেই পিশাচিনী সত্যি থাকে, সে তার ক্ষুধা নিবারণের জন্য ঠিক আসবে। আমার কথা শুনে জমিদার মশাই ভেঙে পড়লেন। বুঝলাম ছেলের এই অবস্থার কথা শুনে তিনি ভেঙে পড়েছেন। আমি ওনাকে আশ্বাস দিলাম যে যে করেই হোক ওই রক্ত পিশাচিনীর কোপ থেকে এই হরিদাসপুর গ্রাম আর রুদ্রকে রক্ষা করবই আমি।
এতটা পথের ক্লান্তির কথা আর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রামের কথা মাথায় রেখেই হয়তো জমিদার মশাই চলে গেলেন। আমিও একটু শরীরটা এড়িয়ে দিলাম। খাওয়াটা ভালোই হয়েছিল, তাই দুপুরে অল্প ঘুম চলেই এলো। সত্যি খাওয়ার পর ভাত ঘুমটা উপেক্ষা করা যায় না। সেই গভীর ঘুমেই আমি স্বপ্নে যেন দেখতে পেলাম আমার আরাধ্যা মধুসুন্দরী দেবী আমায় বলছেন, তারানাথ, তারানাথ, হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, এক রক্ত পিশাচিনেরই কাজ। আর জমিদারের ছেলেকে সেই আক্রমণ করেছে। সে রাতের অন্ধকারে আসে আর তার ঘাড়ের অংশ থেকেই রক্ত চুষে চুষে খায়। কারণ ওই পিশাচিনীর খাদ্য আর শক্তি হলো রক্ত। ও ওর ওই ধারালো দাঁত দিয়ে একের পর এক মানুষের রক্ত পান করে খাবে এবং মানুষ রক্ত শূন্য হয়ে মরে যাবে। আর তারপর একের পর এক গ্রামের আর আশেপাশের সমস্ত গ্রামের মানুষকে মেরে শেষ করে শ্মশান ভূমিতে পরিণত করবে সবকিছু। আর সব শেষে মানুষের রক্ত পান করে করে ওর ভ্রূণে জন্ম নেবে এক অপর রক্ত পিশাচিনী। এখন ওই ভ্রূণ পিশাচিনীর পেটের ভিতর গুপ্ত অবস্থায় আছে। ও যত মানুষের রক্ত পান করবে সে পেটের রক্ত পিশাচিনীর সন্তান আরো বড় হতে থাকবে। আর যদি তাকে শেষ করা না যায় তাহলে সামনে বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে তারানাথ, মহা বিপদ। আমি স্বপ্নেই দেবীকে জিজ্ঞাসা করলাম, দেবী, আপনি যখন এই পিশাচিনীর ভয়াবহতার কথা বলে গেলেন, তবে তার উদ্ভব কিভাবে হলো আর কিভাবেই তাকে বা নিধন করা যাবে তার পথটাও বলে দিয়ে যান। দেবী এবার বললেন, তারানাথ, হে রক্ত পিশাচিনী কোনো সাধারণ পিশাচিনী নয়। কারণ ওই পিশাচিনীকে জাগ্রত করা হয়েছে, আর এক তান্ত্রিক ওই পিশাচিনীকে জাগ্রত করেছে, আর তার অভিশাপেই এত কিছু ঘটছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি তান্ত্রিক তার সাধনা ভঙ্গ হওয়ায় আর তার আরাধ্যা দেবীর সামনে অপমান হওয়ায় সেই পিশাচিনীকে পাঠিয়েছে ধ্বংস লীলা চালাতে। কিন্তু এই পিশাচিনীকে সাধনার মাধ্যমে বশ করা যে সে তান্ত্রিকের কাজ নয়, কারণ সেই পিশাচিনীর খাদ্যই হলো রক্ত। ওর ওই দাঁত দিয়ে কামড় বসিয়ে রক্ত চুষে চুষে খায় মানুষের শরীরের। আর সেই জাগ্রতকরণের সময় সেই পিশাচিনীকে ভোগ দিতে হয় মানুষের রক্তের, তাই তার রক্ত লাগবেই প্রতিদিন। কিন্তু সেই তান্ত্রিক তাকে ভোগ নিবেদনের জন্য এই গ্রামকে বেছে নিয়েছে। এতকাল সেই পিশাচিনী বন্দি দশায় থাকার জন্য তার খিদে বহু গুণ পায়, তাই সে জমিদারের ছেলেকেও শেষ করবে, আর শেষ করবে পুরো গ্রাম। আমি আশীর্বাদ করি তারানাথ, যেন তুই রক্ষা করতে পারিস এতগুলো গ্রামের সাধারণ মানুষগুলিকে সেই রক্ত পিশাচিনীর হাত থেকে। আমি জানি তুই পারবি। এই বলে দেবী চলে গেলেন। বিকালের দিকে যখন আমার ঘুম ভাঙল, তখন আমার মনের মধ্যে যেন অদ্ভুত এক শান্তি অনুভব করলাম। আর নাকে এলো এক অদ্ভুত সুন্দর চন্দন কাঠের গন্ধ। আর বিছানায় মাথার কাছে খুঁজে পেলাম কতগুলো সাদা রঙের জুঁই ফুল। আমার আর বুঝতে বাকি রইল না যে সত্যিই মধুসুন্দরী দেবী এসেছিলেন। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম, আমার সামনে সম্পূর্ণ সত্যটা তুলে ধরার জন্য। এইটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, দাঁড়াও, আর এক কাপ চা বলে আসি। চা ছাড়া কি আর গপ্প জমে? বসো তোমরা। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনের মধ্যে যে কি চলে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজন একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না,
তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয়। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে একটু গলা খাকড়িয়ে। ভেতরে এসে ঢুকতেই আমরা দুজনেই জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুর মশাই কি হলো বলুন? হ্যাঁ, কোথায় যেন ছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, সেই দিন বিকালে আমি প্রথমেই জমিদার মশাইয়ের কাছে গিয়ে জানাই যে আমি সেই রাতে ওনার ছেলের ঘরে থাকব, আর দাসীরা যেন অন্য ঘরে থাকে। আমি জানতে চাই যে কিভাবে সেই রক্ত পিশাচিনী আসে আর রুদ্র শরীরের থেকে ধীরে ধীরে রক্ত শুষে খায়, তা আমাকে আটকাতেই হবে। যেমন বলা তেমনি কাজ। জমিদার মশাই আপত্তি জানান। রাতের খাওয়া দাওয়া সেরে সেই কথা মতো আমি ছিলাম সেই দিন রুদ্রর ঘরে ওর সাথে। আর জমিদার মশাই ও নায়েব মশাই বললেন যে এই মহলেই নিচের ঘরে আজ থাকবেন তারা। আসলে ওনারাও বুঝতে পেরেছিলেন যে রুদ্রের হয়তো বেশি সময় নেই হাতে। প্রহরীরাও লেঠেল বাহিনীর দল বাইরে পাহারায় মোতায়েন ছিল। আমি সেই দিন প্রথমেই রুদ্রের ঘরে গিয়ে পুরো ঘরে গঙ্গা জল ছড়িয়ে দিলাম, আর শেষে সবাইকে বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম। আর আমার থলেতে একটা মাদুলি ছিল, তা আমি সব সময় আমার সাথেই রাখতাম। সেটা রুদ্রর গলায় পরিয়ে দিলাম। আমি জানি এই মন্ত্রের গুণে রুদ্রর বা কারো কোনো রকম ক্ষতি সেই পিশাচিনী করতে পারবে না। আসল দেখার বিষয় হলো এটাই যে সেই পিশাচিনী আজ যদি আসেও, সে যদি তার ক্ষুধা নিবারণের রক্ত না পায় তবে সে কি করবে। আমি অত শত তখন ভাবছি। ধীরে ধীরে তখন রাত নেমেছে। বাইরে চারিদিকে অন্ধকার, শুধু ভেসে আসছে ঝিঝির ডাক এর শব্দ। আমার কেন জানি না মাঝরাতের দিকে একটু তন্দ্রা এসে গেল। আমি জেনে বুঝে ঘর অন্ধকার করে রেখেছিলাম। এমন সময় কেন জানি না আমি ঘরে কেমন একটা খুটখুট শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম কিছু একটা ঘরে প্রবেশ করেছে। আমি নিজের চোখ খুললাম। অন্ধকারের মধ্যে এক কালো ছায়া সে রুদ্রের পালঙ্কের কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। আর সেটা যে কোনো নারী মূর্তি তাতে আমার কোনো সন্দেহ থাকলো না, কারণ তার শরীরের গড়ন ও উদর দেখেই তা বোঝা যাচ্ছে। আমি তখন মেঝেতে চুপচাপ একপাশে শুয়ে সব দেখছিলাম, কারণ সামনে যে এক কালো ছায়ার মতো ধোঁয়া ধোঁয়া একটা মূর্তি দেখা যাচ্ছে, সেটা যেন অদ্ভুত একটা রূপ নিচ্ছে ধীরে ধীরে। তার শরীরের গঠন অতিকায় হচ্ছে। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় যা দেখা যাচ্ছে, শরীর কুৎসিত আর অন্ধকারের মতো কালো। শরীর 2 মানুষ লম্বা উঁচু। সেই নারী শরীরের মুখ থেকে বেরিয়ে আসছে 2 তীক্ষ্ণ দন্ত, আর তার থেকে যেন এখনো রক্ত চুঁয়ে পড়ছে। কানগুলো এতই বড় আর ভয়ানক, তার মুখশ্রী চোখ থেকে যেন ভাটার মতো আগুন ছলকে বেড়াচ্ছে, এটাও দেখতে পেয়েছি। আর এক লম্বা জিভ লক লক করছে, তার রুদ্রের দিকে চেয়ে আছে সে। আমি দেখলাম সে এবার তার লম্বা দাঁতগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে রুদ্রের ঘাড়ের দিকে। হঠাৎ করেই এমন সময় একটা ঘটনা ঘটে গেল। রুদ্রের গলায় আমার পরানো যে মাদুলি ছিল তা চকচক করে উঠল, আর সাথে সাথেই সেই রক্ত পিশাচিনী যেখানে ছিল তার থেকে 2 হাত পিছনে এলো আর চিৎকার করে উঠল। কি ভয়ানক সেই চিৎকার! তা কোনো ইহজগতের প্রাণীর হতেই পারে না। আমি এবার উঠে হাসতে হাসতে এগিয়ে গেলাম। সেই পিশাচিনী এবার হুঙ্কার দিয়ে উঠে বলল, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। আমি আজের রক্ত খাবো, শেষ করে দেবো একে, শেষ করে দেবো একে। আমার ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। তুই চলে যা আমার কাছ থেকে, আমার দিকে এগোনোর চেষ্টা করবি না, করবি না একদম। চলে যা বলছি, যা, চলে যা। আমি তার কথা না শুনে আরো এগিয়ে যেতেই সেই পিশাচিনী আরো পিছিয়ে যেতে লাগলো। আমি বুঝলাম আমার গাত্রবন্ধন মন্ত্রের জোরে অথবা মায়ের পুজোর ফুলের গুণেই সেই পিশাচিনী ভয় পাচ্ছে। আসলে সেই মাদুলির ভিতর ছিল মায়ের পুজোর ফুল, আর মা নিজে তাকে রক্ষা করেছেন। আমার সামনে সেই পিশাচিনী এবার কালো ধোঁয়ার মতো খোলা জানলা দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর তার কান ফাটানো হাসির শব্দে চারিদিক যেন কাঁপছিল।
কি বিভৎস সেই হাসি! আর সে বলছিল, আজ তোর মতো তান্ত্রিকের জন্য আজ উদ্ধার পেল, না হলে আজকেই ওর শেষ দিন ছিল। আমি আবার আসবো, শেষ করে দেবো এই গ্রাম। ঘাড় মোটকে চুষে খাবো সবার রক্ত, কেউ আটকাতে পারবে না আমায়, কেউ না। ধীরে ধীরে চারিদিক শান্ত হয়ে এলো। আমি ততক্ষণে বুঝে গেছি এ হলো সেই রক্ত পিশাচিনী। ভূত ডামরতন্ত্রে এর উল্লেখ আছে। সে যাই হোক, বাইরের সেই পিশাচিনীর ভয়ানক হাসির শব্দে সবাই ছুটে এসেছে রুদ্রর ঘরে। সবাই হয়তো ভেবেছিল ওর কোনো বিপদ হয়েছে, কিন্তু আমি তখন চুপ করে বসে রুদ্রর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। জমিদার মশাই আর নায়েব তার দুটো দাসী এগিয়ে এলো ঘরে রুদ্রের দিকে। আমি এবার জমিদার মশাইয়ের দিকে এগিয়ে গেলাম, বললাম, আপনার ছেলের আর কোনো বিপদ নেই, ওর সমস্ত ফাঁড়া কেটে গেছে, ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর যে তৃতীয় দাসী আপনি রেখেছিলেন সে ছিল এক রক্ত পিশাচিনী, যে দাসীর রূপ ধরে এসেছিল, তাই সে আর কোনোভাবেই রুদ্রের ক্ষতি করতে পারবে না। আর রুদ্রর গলায় একটা মাদুরি রইল, ওর থেকে ওটা কখনো খুলবেন না, তাতে ওরই মঙ্গল। চলুন, সভাসুদে চলুন, দাসীরা ওর সেবা করুক, রুদ্র খুব শিগগিরই ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। জমিদার মশাই আমার সামনে হাত জোড় করে বললেন, ঠাকুরমশাই কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব তার ভাষা আমার নেই। আপনি আমার ছেলেকে রক্ষা করেছেন ঠাকুরমশাই, আমার ছেলেকে আপনি রক্ষা করেছেন। না, ভুল করছেন জমিদার মশাই, ওকে রক্ষা করেছেন স্বয়ং মা কালী। মার ফুলই ছিল এই মাতুরিতে, তাই আজ রুদ্র রক্ষা পেল। আর কাল আমার কিছু জিনিস লাগবে, আমি সকালে সব বলে দেবো, কেমন? আপনি আর নায়েব মশাই আমাকে সেইগুলো জোগাড় করে দেবেন। কাল অমাবস্যার রাত, তাই আমি কাল যজ্ঞে বসবো। আর সেই যজ্ঞ সফল হলেই সেই রক্ত পিশাচিনীর হাত থেকে রক্ষা পাবে আপনাদের গ্রাম, আর দূর হবে সেই অভিশাপ। রাতে আর তেমন কিছুই ঘটল না, কিন্তু সকালে নায়েব মশাইয়ের কাছে জানতে পারলাম যে এক গ্রামবাসীর মোট দুটো দুধ দেওয়া গরুর শুকনো রক্তহীন নিথর মৃতদেহ পাওয়া গেছে গোয়ালে। আমি বুঝলাম সেই রক্ত পিশাচিনী তার মানুষের রক্তে ক্ষুধা না নিবারণ করতে পারায় সে দুটো অবলা গরুর রক্তে বিনিময়ে তার ক্ষুধা নিবারণ করেছে। আমি সেই দিনই পুরো গ্রামের বাইরে গঙ্গাজল ছড়িয়ে দিই, আর এক বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেলি গ্রামটাকে, যাতে সে আর কারোর ক্ষতি সাধন না করতে পারে। পরের দিন ছিল অমাবস্যা। সেই অমাবস্যায় আমি পিশাচ আহ্বান প্রতিহতকরণ যজ্ঞের আয়োজন করব, যা আমি মাতুবাগলির কাছে শিখেছিলাম বীরভূমের মহাশ্মশানে। আর সেই যজ্ঞ দ্বারা যে কোনো অপশক্তিকে তার উৎসে ফেরত পাঠানো যায়। আর একবার যদি কোনো মহাপিশাচের আহ্বান করা হয়, তার ফেরত পাঠানো বা বন্দি করার মন্ত্রও আমি জানতাম। পরের দিন রাত তখন অনেক হবে। গ্রামের সবাইকে বাড়িতে থাকার আদেশ দিয়ে আমি গেলাম সেই গাছতলায়। আজই সেই দিন, যেদিনে রক্ত পিশাচিনীর সংহার আমায় করতেই হবে। আমি সেই স্থানে পৌঁছে নিজের আরাধ্যা দেবীকে প্রণাম সেরে যজ্ঞে বসলাম। আমি চোখ বন্ধ করে আমার মন্ত্র পড়তে শুরু করলাম। একের পর এক কাঠ আগুনে দিয়ে চলেছি আর ঘি ঢালছি। এমন সময় কোথা থেকে যেন দূর থেকে শিয়ালের ডাক শোনা গেল। প্রায় ঘন্টাখানেক পর আমার চারপাশে যেন এক ঝড় উঠল। যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, তাহলে কোথা থেকে এলো ঝড়? চারিপাশে হাওয়ার দাপটে গাছপালার ডাল ভাঙা শব্দ হচ্ছে, আর তার মধ্যে থেকে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহা অট্টহাসি। এই হাসি এতটাই ভয়ানক যে গায়ের রক্ত বরফ হয়ে যায়। আমি এত ভয়ানক শক্তির সামনে ভয় পাইনি এবং আস্থাও হারাইনি, কারণ যে রক্ত পিশাচিনীর শক্তির আহ্বান করেছে সে লোভীতান্ত্রিক। শুধু তার লালসা মেটাতে তাকেও হার মানতে হবে শুভ শক্তির কাছে, এইটুকু ছিল আমার বিশ্বাস। এবার আমি চোখ খুললাম। চোখ খুলে দেখতে পেলাম কালো মেঘে চারিপাশ ঘিরে রেখেছে। সেই মেঘের মতো
সেই মেঘের মতো এক বড় কুণ্ডলীর মধ্যে আধা শরীর বের করে থাকা সেই রক্ত পিশাচিনী, তার মুখ এতটাই ভয়ানক যে তাকিয়ে থাকা যায় না। চারিদিক যেন এক মরা পচা গন্ধে ভরে উঠেছে। সেই রক্ত পিশাচিনীর হাসিতে চারিপাশ কাঁপছে। আমি জানি আমার যজ্ঞ শেষের পথে শুধুমাত্র একটা পাত্র রক্ত, যা আগেই আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে জোড়া করেছিলাম, সেটা আহুতি দিলেই শেষ। কিন্তু আমি তা তখন করলাম না। তার দিকে ফিরে প্রশ্ন করলাম, তুই জন্ম নিয়েছিস এক তান্ত্রিকের দ্বারা, সে তোকে ব্যবহার করার জন্য জাগ্রত করেছে তোকে। তবে আমি তোর শেষ দেখে ছাড়বো। আর কোনো মানুষ বা প্রাণীর ক্ষতি তুই করতে পারবি না, কারণ আজই তোর শেষ দিন। চারিদিক কাঁপিয়ে আবার সেই ভয়ানক অট্টহাসি হেসে উঠল সেই পিশাচিনী। আমায় যে আহ্বান করে তপস্যার মাধ্যমে আমায় তার বলা কাজই করতে হয়। আর আমি খাদ্য না পেলে সেই সাধককেই হত্যা করব। আমি থামবো না আমি এই গ্রামের সবাইকে শেষ করে ফেলবো। আর আমার পথে বাধা হয়ে যে আসবে আমি তাকেও শেষ করে ফেলবো। এবার পিশাচিনীর হাসিতে চারিপাশ ভরে গেল। পিশাচিনী দুহাত দিয়ে এগিয়ে আসতে লাগলো। সেদিকে আমি তৎক্ষণাৎ সেই যজ্ঞে নিক্ষেপ করলাম এক বাটি রক্ত। আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই রক্ত পিশাচিনীর এগানোর আগেই তৈরি হয়ে গেল এক বলয়, যা পুরো জায়গাটা জুড়ে এক সুরক্ষা ক্ষেত্র তৈরি করল। সেই পিশাচিনী চেষ্টা করল সেই বলয় অতিক্রম করে ঢোকার, একবার নয় বহুবার, কিন্তু সে বিফল হলো। তখন সে বারবার প্রতিহত হয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি বললাম, আমার বিশ্বাস কখনো ভুল হয়নি। আর অশুভ শক্তির জয় হলে যে পৃথিবীর নিয়মের লঙ্ঘন হতো, আর আমি তা হতে দিতে পারি না। ফিরে যা, তুই ফিরে যা। আমি তখন নিজের চোখে দেখলাম সেই পিশাচিনী অট্ট হাসিতে এগিয়ে যেতে লাগলো আকাশের পানে। ধীরে ধীরে চারিপাশ শান্ত হয়ে এলো। ততক্ষণে ভোর হবে ঘটছে। আকাশে আলোর দেখা পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি নিজের কাজ শেষ করে ফিরে এলাম জমিদার বাড়িতে। বাড়িতে ফিরেই সব থেকে বেশি অবাক হলাম, কারণ জমিদার মশাই বললেন যে রুদ্র এখন অনেকটাই সুস্থ। আমি জমিদার মশাইকে বললাম, আর কোনো ভয় নেই, আপনিও আপনার গ্রামও নিরাপদ। এখন আর কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আর বড় করে মা মহাকালীর পুজো করুন, তাতে গ্রামের উপর বিপদ আসবে না। জমিদার মশাই আমার এই কথা শুনে বলেছিলেন, আপনি আমাদের বাঁচালেন ঠাকুর। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার। আমি মা কালীর পুজো করবো আমার বাড়িতেই, আর তাতে আমন্ত্রণ থাকবে পুরো গ্রাম। সবাই মিলে এই তোমরা একটু সবাই মিলে বলো, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। তারপরে আমি 2 দিন ছিলাম সেই হরিদাসপুর গ্রামে। সেই দিনই ওদের বাড়িতে খবর এলো যে তান্ত্রিক তাদের পরিবারকে অভিশাপ দিয়েছিল, তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে শ্মশানে। কিশোরী জিজ্ঞেস করল, তা কেন ঠাকুর মশাই? উনি তো সাধক ছিলেন, তবে ওনার মৃত্যু ঘটল কিভাবে? কিশোরী, এই সহজ জিনিসও ধরতে পারলে না? সেই পিশাচিনী এমন যে তার ক্ষুধা না নিবারণ হলে সে যে রক্ত খাওয়ার জন্য তার সাধককেও ছাড়বে না। তাই সেই তান্ত্রিককে সেই রক্ত পিশাচিনীর হাতেই মরতে হয়েছিল। তারানাথ গল্পটা বলা শেষ করে হাতে একটা সিগারেট তুলে নিল। তারপর তাতে আগুন ধরিয়ে রাজার মতো একটা সুখ টান দিল, আর একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়ল। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন হরিদাসপুরের পিশাচিনী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে রায়ন গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক
ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।